তখন আমার ব্রেন আমার বললো কি তুই রেস্ট নে, নাহলে তোর ব্রেন স্ট্রোক করবে। আমার ব্রেন আমারে বলতেছে $1,00,000 একটা স্বপ্ন পূরণ করছে। তো একসময় আমি এখানে কাজ করছি, পরে এইখানেই আমার ব্যবসা শুরু হয়েছে, পরে এইটি আমার প্রতিষ্ঠান হয়ে গেছে। এটা দ্বারা আমি আমার পৃথিবীর যে কোনো দেশে আমি হোটেল করি, কিন্তু আমি এক জায়গায় কন্ট্রোল করতে পারবো। আমি যেখানে ঘুমাইছি মানুষ একলে ওখানে ঘুমায় না। আমি এমন দিন গেছে যেখানে আমি 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টা কাজ করছি। আমার আসলে 5টা এখন এখানে হোটেল আছে, বাট ওরা একটাই কথা বলে যে তোমার দেশের লোক ভালো না, চিটার। আপনি মা বাবা ছাড়া কোনোদিন বড় হইতে পারবেন না। এক মাসে 90টা মিল হয়, তো ওইখানে আমি মিল খাইছি মাত্র 15টা। প্রত্যেকটা তাই সকালবেলা আমার বাড়ির সামনে কিন্তু ঝাড়ু দেয়, খুশি করে। একটা 3 মাস 22 ঘন্টা করে কাজ করছে। ভাইরা যখন হরেনটা দেয় না, তখন ওরা অ্যাংরি হয়, রাগ হয়, এবং ওরা বলে কিরে আমার কি চোখ নাই, আমি দেখি না? পৃথিবীর সব দেশের মানুষ এই দেশে আসে, এই দেশের মানুষ কখন বাইরে যা থাকে। 52টা দেশে ইতালিতে গেছি, তখন ওদের হোটেলের একটা এদিকে আমার কাছে না ওরা ভুল করতেছে। হোটেলে আমার কিন্তু আমি অনেক ভালো করতাম। আমার ড্রেস কোম্পানি থেকে অফার আসলো যে তুমি কি আমার কাছে কাজ করবা কিনা। তো আমার জীবনের আসলে ওইখান থেকেই শুরু। Golden boys of Bangladesh, golden boys of Bangladesh, we stepping no delay. Golden boys of Bangladesh. আসসালামু আলাইকুম, আমি রকিব হোসেন খান। আমি আসলে আমার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর। আমি আসলে জন্ম থেকে বড় হয়েছি আমার হোম ডিস্ট্রিক্টে, মাত্র 1-2 বছর কাটানো হয়েছে ঢাকাতেই, মোহাম্মদপুর। মিডল ক্লাস ফ্যামিলি আমরা। তো এরপরেই শেষ করলাম কলেজ জীবন, স্কুল জীবন এবং ভার্সিটি জীবন। তারপরে প্রবাসে এই থাইল্যান্ডে চলে আসলাম, এটা একটা ইতিহাস। তো আসার পরে এখানে আলহামদুলিল্লাহ ভালো আছি। থাইল্যান্ডের পরিবেশ আপনি দেশে দেখছেনই, মানে এশিয়ার ভিতর আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি। এবং সিকিউরিটি বলেন, এখানে পরিবেশ বলেন, খাবার বলেন, সবকিছু দিয়ে অনেক ভালো। এই জন্য পৃথিবীর সব দেশের মানুষ এই দেশে আসে, এই দেশের মানুষ কখন বাইরে যা থাকে না। বাহ বাহ, খুব সুন্দর, চমৎকার চমৎকার। তো আপনি থাইল্যান্ডে রকিব ভাই আসার পিছনে আপনার উদ্দেশ্যটা কি ছিল? যে আপনি কোন উদ্দেশ্যে আসবেন? আপনি কি এটার প্রাকৃতিক ভাবে উপভোগের জন্য আসবেন, নাকি নিজেকে এস্টাবলিশ করতে আসবেন, বা আপনার নিজের ইচ্ছাটা কি ছিল যে আমি কেন থাইল্যান্ডে আসবো? আসলে মানুষের প্রত্যেকটা জীবনে এক একটা স্রোত থাকে। তো এটা 2010-এর লাস্টে, মানে অলমোস্ট 11-তে। তো আমি আসলে বাংলাদেশ থেকে মুভ করবো। তো আমি জানি না আসলে কোথায় মুভ করবো। আচ্ছা আচ্ছা। তো ওই মুহূর্তে আমার আসলে ঢাকা থেকে মুভ করতে হবে। তখন আমার থাইল্যান্ডে আমার একটা ফ্রেন্ড আসলো, ওর সাথে যোগাযোগ করার পরে বললো যে থাইল্যান্ডে চলে আয়, তোর কাছে টাকা আছে? আমি বলছি হ্যাঁ আছে। তো বললো একটা অ্যামাউন্ট, কত টাকা? আমি বললাম হ্যাঁ আছে। থাইল্যান্ডে চলে আয়। ওই অনুযায়ী থাইল্যান্ড আসা, এরপর আস্তে আস্তে ভালো লাগা, থাকা, চাকরি করা, সবকিছু এইভাবেই শুরু আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। থাইল্যান্ডে আপনি যে আসলেন, আসার পরে যে নতুন একটা দেশ সম্পর্কে, বা স্পেশালি যখন আমরা ইউরোপ বা আমেরিকার বাইরে যখন চিন্তা করি, বা অস্ট্রেলিয়া বলেন, অন্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির বাইরে যখন চিন্তা করি, তো শুরুতেই আমাদের মনে হয় যে অনেক স্ট্রাগেলের একটা জায়গা, এই জায়গাটা অনেক স্ট্রাগেল হয়। বা এখানে মানে আপনি যে পজিশন আল্লাহর রহমতে করছেন, বা মানুষজন আপনাকে প্রশংসা করতেছে পাতায়াতে, বা একটা সুনাম অর্জন করছেন, এটার পিছনে আসলে ভাই গোপন রহস্যটা কি ছিল? আপনার লাক ছিল, না আপনার পরিশ্রমে আপনাকে এই জায়গাটাতে নিয়ে? এটা যে বললে প্রথমে বলবো সেটা হলো আল্লাহ তাআলা অবশ্যই সহায়। জি। তারপর আমার মা বাবার অনেক দোয়া, জি, এবং আমার অনেক কঠিন পরিশ্রম। আমি এমন দিন গেছে যেখানে আমি 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টা কাজ করছি। তো আপনি পরিশ্রম করলেই হবে না, এক্স্যাক্টলি কোন পজিশনে আপনি পরিশ্রম করতে হবে ওই জিনিসটা চিন্তা করতে হবে। তো প্রথম দিক দিয়ে আসলে ইউরোপ বলতে, আমেরিকা বলতে সব জায়গায় স্ট্রাগল হয়, এইখানে আরো বেশি হয়। কারণ এটা তো আসলে ওরা থাইরা আসলে ঘোরার জন্য খুব ভালো জায়গা। হ্যাঁ, আপনি টাকা আছে, আপনি থাকবেন, খুব ভালো জায়গা। কিন্তু চাকরির ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে এটা আসলে অতটা কমফোর্টেবল জোন না। কারণ স্পেশালি আমাদেরকে ওরা ওইভাবে করে না আর কি। তো সেই ক্ষেত্রে আমি বলবো, সবচেয়ে বেশি বলবো যে আমার মায়ের খুব দোয়া ছিল। এবং আমিও তাদের জন্য চেষ্টা করছি যতটুকু করা। তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি। একটা সময় খুব স্ট্রাগল করছি। তো আজকে হচ্ছে আপনি কি কি দেখাইতে চান আমাদেরকে? আপনার এখানে কয়টা প্রতিষ্ঠানগুলো আছে, বা আপনি কোথায় আমাকে নিয়ে যেতে চান? আচ্ছা, আমি চাচ্ছি আমার যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আছে, তো এটা আসলে চেষ্টা করব দেখানোর জন্য আপনাকে। আর এখনো বলি, সবসময় বলি, পৃথিবীতে সবার উপরে মা বাবা। আপনি মা বাবা ছাড়া কোনোদিন বড় হইতে পারবেন না। আমি আজকে এখানে আসছি
শুধু আমার মা বাবার দোয়ার কারণে। আচ্ছা আচ্ছা, আমার পরিশ্রম ছিল, হ্যাঁ। বাট তাদের দোয়াটা আমি মনে করি সবচেয়ে বেশি আমার ম্যাজিক্যালি কাজ করছে। ম্যাজিক্যালি কাজ করতো। তো আপনার এই জার্নিটা শুরু হয়েছিল কত বছর আগে? আসলে আমার থাইল্যান্ডে আসা হয়েছে 2010-এর লাস্টে, মানে ডিসেম্বরের জি 19 তারিখ। হ্যাঁ। তো আমি এখানে যখন শুরু করলাম, কাজ করলাম 2011 জানুয়ারি থেকে। তো আমি 2011 থেকে 2013 পর্যন্ত কাজ করলাম আমার ফ্রেন্ডের দোকানে। তো অলমোস্ট এখানে দেখলাম যে এখানে আমার কোনো ফিউচার নাই। তো আমি কি করলাম, আমি কাজটা ছেড়ে দিলাম। তখন 2013 থেকে 14 পর্যন্ত আমি বেকার ছিলাম, আচ্ছা 2টা বছর। হ্যাঁ। এবং ওই সময়টা খুবই খারাপ সময় গেছে আমার, কারণ এখানে ভিসার ব্যাপারটা খুবই জটিল, আচ্ছা ভিসাটা এবং এক্সপেন্সিভ, আচ্ছা যেটা আমাদের প্রতি বছর অলমোস্ট 1 লাখ বাতের মতো লাগে রিনিউ করতে ভিসা, এবং প্রতি বছরটা ভিসাটা দেয়। তো এই টাকাটা আমার জন্য তখন ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। ডিফিকাল্ট হয়ে যায়। এবং আমি আসলে একটু ফ্যামিলি থেকে তখন একটু ডিটাচ ছিলাম, তো সবকিছু মিলে ওই সময়টা খুব খারাপ সময় গেছে। তারপর আমি তখন থেকে চাকরি শুরুর চেষ্টা করি, ভালো জায়গায় কোন চাকরি পাওয়ার জন্য। আমাদের আসলে চাকরি খুঁজতে 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 ভালো কোথাও না আমার হইতেছিল না, ছিল না। কিন্তু আমাকে যেখানে হয় এখানে আমার ফিউচার নাই, তো আমি আসলে জয়েন করতেছিলাম না। তো আমি চেষ্টা করতে করতে 2015 সালের জানুয়ারি মাসে আমার ডেনিস কোম্পানি থেকে আসলো অফার, আসলো যে তুমি কি আমার কাছে কাজ করবা কিনা। তো আমার জীবনের আসলে ওইখান থেকে শুরু চেঞ্জ হওয়া, এবং ওইখান থেকে আমার জীবনের আসলে এস্টাবলিশড বলা যায়। এটা 2014 থেকে। আর আমার বিজনেস জীবন শুরু হয়েছে 2017 থেকে। 17 অক্টোবরের 17 তারিখ আমার বিজনেস জীবন, এবং তখন আমি চাকরিও করতাম প্লাস বিজনেস করতাম সাথে। তো 2017 আজকে 2026 এটা বিজনেসের লাইফ চলতেছিল। আচ্ছা মাঝখানে বড় একটা ডিজাস্টার গেল কোভিড, এটা অনেকে অনেক কিছু শেখাইছে, মানুষকে ক্যালকুলেশন করে শেখাইছে। তো এনিওয়ে এখন পর্যন্ত আল্লাহর মধ্যে ভালো আছে। আপনাদের প্রত্যেকটা পয়সা হচ্ছে মেহনতের পয়সা। আপনারা কষ্ট করে ঘাম ঝরায় পয়সাটা ইনকাম করেন, বা আপনারা দেশে পাঠাচ্ছেন, ফ্যামিলিকে দিচ্ছেন, দেশের উন্নয়নে আপনারা ভূমিকা রাখছেন। তো এই গোল্ডেন বয়েজ অফ বাংলাদেশ বা বাংলাদেশের যে হিরো, এই হিরো কিন্তু আপনারাই। আমার দর্শকের পক্ষ থেকে আমি এই ক্রেডিট আপনাকে দিতে চাই, এবং আজকে গোল্ডেন বয়েজ অফ বাংলাদেশের প্রথম পর্বের প্রথম গেস্ট কিন্তু আপনি। থ্যাংক ইউ ভাই, এই জন্য আপনাকে। আর আসলে আমরা যারা বিদেশে প্রবাসী থাকি, আমরা সবাই চেষ্টা করি যে আমরা আসলে সুন্দর একটা ইকোনমিক্স হেল্পটা বাংলাদেশে করার জন্য আছি। আমরা সবসময় বাংলাদেশকে চিন্তা করি, আমরা থাকি বিদেশে কিন্তু সবসময় আমাদের ভিতরে বাংলাদেশ পড়ে থাকে। এখন রকিব ভাই, গেস্টের সময়টা মূলত কিরকম, মানে পাতায়াতে আপনাদের পিক মান্থ মানে পিক আওয়ার কখন, কোন মাসে আপনাদের গেস্ট মানে অ্যাচিভ করতে পারেন যে আমার এই গেস্টটা পাচ্ছি আমি? আচ্ছা, আসলে আমাদের মেইনলি বিজনেস সিজন হলো নভেম্বর স্টার্ট, ডিসেম্বর এবং জানুয়ারি খুবই হাই, ফেব্রুয়ারিও হাই, তারপরে মার্চ এপ্রিল, তারপর স্লো হয়ে যাচ্ছে জুন জুলাইতে, যে সেপ্টেম্বর সবচেয়ে লো সিজন থাইল্যান্ডে, সেপ্টেম্বর। কিন্তু ইকোনমিক্স সব দিকে চারিদিকে ওয়ার এবং এই কোভিড ডিজাস্টার এগুলো সব মিলিয়ে এখন এই জিনিসটা নাই, এখন চেঞ্জ হয়ে গেছে। তো এখন আসলে আগে আমাদের 6 মাস বিজনেস ছিল, 6 মাস অফ সিজন ছিল। এখন আমাদের মানে লাস্ট 2 ইয়ার্স আমরা দেখতেছি 2 মাস থেকে 3 মাস আমাদের বিজনেস সিজন। রকিব ভাই, আজকে তাহলে আপনার আপনার প্রতিষ্ঠানের বর্ণনাগুলো বলেন, যে আপনার প্রতিষ্ঠানগুলো কিভাবে, মানে নামগুলো কোথায়, লোকেশন গুলো কোথায়? আচ্ছা, আমার আসলে 5টা এখন এখানে হোটেল আছে। সো আমি যখন প্রথম হোটেলটা নেই, সেটা হলো আমার অ্যাটলান্টিস কন্ডো রিসোর্ট, এটা জনথিয়ান সেকেন্ড রোডে। এটা আমার বিজনেসের প্রথম স্টার্ট। এরপরে কোভিড এর পর আমি চিন্তা করলাম যে আমার পাতার দিকে আসতে হবে। তো প্রথম যে আমি বিল্ডিংটা নেই, সেটা নেই খুবই ফেমাস প্লেস, সেটা হলো সেন্ট্রাল ফেস্টিভ্যাল, ওটার সাথে 6-8, এটা অনেক একসময় অনেক ফেমাস ছিল। হ্যাঁ, সো তারপরে আমার থার্ড যেটা চলে আসে, সেটা চলে আসে আপনার হলো ওয়াকিংসের সাথে 6 ভিসি, ওইখানে। এটা আসলে অ্যারাবিয়ান পিপল ওই সাইডটাই থাকে, এবং এটা আসলে ওয়াকিং এর পাশে, তো মানে কি বলবো, মানে ওয়ান অফ দা হটেস্ট প্লেস। এবং তারপরে এই যে প্রতিষ্ঠান মিস্টার ম্যাক প্লেস, এইটাও খুব। আমরা এখন মিস্টার ম্যাক প্লেসে আছি। হ্যাঁ, আমি আগে বসতাম অ্যাটলান্টিসে, এখন আমি মাঝখানে বসি। আচ্ছা, মানে আমার এই সাইডেও প্রতিষ্ঠান আছে, এই সাইডেও প্রতিষ্ঠান আছে, আমি দুই সাইডেই মুভ করতে পারি। মাঝ থেকে আপনাকে তাহলে কন্ট্রোল আপনি করতেছেন। হ্যাঁ, আমি আসলে মাঝ থেকে কন্ট্রোলের চেষ্টা করতেছি। আপনার এমপ্লয়ি, যে স্পেশালি যেটা থাই এমপ্লয়ির সাথে আপনার কিছু কনভারসেশন আমরা নিব, যে আপনি যে থাই পারেন বা আপনি তাদেরকে কিভাবে করতেছেন, আমরা সেটাও দর্শকদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। তারপর আপনার বিল্ডিং এর আশেপাশটা আমরা দেখবো যে এখানে কি আছে না আছে। ঠিক আছে, ওকে, আমরা তাহলে ভাইয়া উঠি, চলেন ভাই, আপনাকে দেখাই আমার রুমগুলো। চলো, আসেন।สวัสดีครับ สบายดีไหม สวัสดีค่ะ เอาคุณจ้าหน่อยห้องอะไร อันนี้นะคะเป็นสตูดิโออันนี้เป็นสตูดิโอค่ะ อันไหนอันนี้ห้องเป็นอันไหนเป็นไทยสวยเป็น ถ่ายสวยเป็นห้องนี้ ห้องนี้ใช่ไหม อันนี้ก็เป็น 26ชั้นอะไรนะ ชั้น 2
তো দর্শক, আমরা কিন্তু এখন হচ্ছে রকিব ভাইয়ের প্রতিষ্ঠানে যাচ্ছি এবং ভাই দেখা যাক ভাই আপনাদেরকে কি দেখায়। এটা আসলে স্টোর রুম। হ্যাঁ, সদিকে তারা কিন্তু আপ্যায়ন করতেছে যেভাবে করা সম্ভব ওনাদের লোকাল ল্যাঙ্গুয়েজে। এটা আমাদের আচ্ছা। চিপল রুম। হুম এখানে 3 জন ব্যক্তি থাকতে পারে। হুম। তো স্পেশালি আমার যে হাউস কিপিং ব্যবসার মূল ওরাই, আচ্ছা। কারণ ওরা সুন্দর সুন্দর গেস্টের জন্য যে দেখেন কত সুন্দর এটা একটা কি সোয়ান করছে, মানে রাজহাঁস। রাজহাঁস। হ্যাঁ। রাজহাঁস। তো এগুলো অনেক আমার মানে গেস্ট এসে এই রুমটা যখনই দেখে তখন ওরা খুশি হয়ে যায়। খুশি হয়ে যায়। আমার রিভিউটা খুব ভালো হয় এবং আমার আসলে অনলাইন বেস তো বিজনেস, জি। ওরা আসলে আমার মন ভালো করার মতো একটা ব্যাপার। হ্যাঁ, ওরাই আসলে বড় ইয়া। এটা হলো ডাবল রুম, Double. স্ট্যান্ডার্ড ডাবল রুম। Standard double. হ্যাঁ, এটা হলো ডিলাক্স স্ট্যান্ডার্ড ডাবল রুম। আমার কাছে এখানে 4 কোয়ালিটির রুম আছে। আচ্ছা। আর ভাড়াগুলো ভাই আসলে এটা কি সিজন ওয়াইজ আপনাদের ভাড়াগুলো থাকে, বা আপনারা কিভাবে রুম ভাড়াটা দেন মানুষকে? আচ্ছা, অফ সিজন, আসলে আমার তো একটা প্রপার্টি না, আমার তো কয়েকটা প্রপার্টি। জি জি। তো আমার কাছে আসলে আমি বেসিক থেকে শুরু করি। আমার কাছে শুরু হলো 400 বাত থেকে শুরু করে আমার কাছে 7000 বাত পর্যন্ত রুম আছে। 7000 বাত পর্যন্ত রুম আছে। 7000 রুম বাহ আছে। বাহ। তো এখন এটা ডিপেন্ড করে কোন প্রপার্টি, কোন স্ট্যান্ডার্ড লেভেল, কোন হ্যাঁ, লোকেশন, গেস্টের গেস্ট উপর ডিপেন্ড করে। আর নরমালি বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এদের আসলে এদেরকে আমরা সবসময় একটু ছাড়ই দিয়ে থাকি। তো অ্যাকচুয়ালি ভিডিও পজ রেখে ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল যে বাংলাদেশের আসলে রকিব ভাই ট্যুরিজমটা কেন আমাদের ডেভেলপ করতেছে না, বা আমাদের কোন জায়গাটায় হাত দেওয়া উচিত? সেটা হলো যে আমাদের বন্যস্ত ভালো করতে হবে, আর সরকারের সেফটি ব্যাপারটা নিশ্চয়তা করতে হবে, তাহলে আমরা অনেক টুরিস্ট পাবো বাংলাদেশে। থাইল্যান্ডে মানুষ কেন আসে? কারণ থাইল্যান্ডে ওরা সেফটিটা অনেক উপরে। কোনো টুরিস্টের সাথে কোনো অকারেন্স হলে ওরা উইদিন 24 ঘন্টার ভিতর সলভ করে দেয় প্রবলেমটা। আর ওরা আসলে কখনোই মেন্টালি থাকে না, থাই লোকাল যারা, যে ঠকাবে মানুষকে। আমরা বাঙালি করে কি সবাই আগে থাকি যে ও মাদারীপুর থেকে আসছে বা ফরিদপুর থেকে আসছে, কক্সবাজারে ওরে কিভাবে ঠকানো, হ্যাঁ, ওকে ঠকানো। বা আমার এলাকায় কেন আসলো, এটা নিয়ে কিন্তু থাইরা কখনো এক্সিস্ট করে না। তো আমাদের এক্স্যাক্টলি প্রথম করতে হবে, আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। এবং সেকেন্ড তো আমার গভর্নমেন্টের উচিত হলো যে এই ব্যাপারটা প্রমোট করা এবং সেফটি, 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 যেটা মেন রিজন মানুষ সেফটি, ঘুরতে যায়, সেফটি ব্যাপারটা নিশ্চিত হলে সেফটির ব্যাপারটা। যে কোনো মানুষ যেখানে যাবে ঘুরতে যাবে। আচ্ছা ভাইয়া, আপনাকে বলি যে ওয়ার্ল্ড বিগেস্ট সি বিচ কক্সবাজার দ্যাট উই হ্যাভ, আমরা আসলে কক্সবাজারকে তাহলে এই রিজনটার জন্য কাজে লাগাতে পারতেছি না, বা এটা থেকে যে আমরা দেশ রেভিনিউ পাবে, দেশ ডলার পাবে, বা টুরিস্ট আসবে, আমরা এটার জন্য একটু বিদেশি ট্রাভেলাররা আসতে চাচ্ছে না কক্সবাজারে, না আমাদের এই ব্যাপারটাকে আসলে কিভাবে আমরা চাবো যে আমরা কিভাবে করা যাবে? আপনি কম্পেয়ার উইথ থাইল্যান্ডের সাথে যদি করেন, যে আমি নদী নিয়ে একটা কথা বলতেছি, যে নদী খাল যেগুলো কিনারা কাজে লাগায়, বা যেগুলো এইখানে থাই গভর্নমেন্ট যেটা করে যে ওদের প্রথম জিনিসটা হচ্ছে আমাদের দেশে টুরিস্ট আসলে ওর সেফটি যাতে থাকে, ফার্স্ট অফ অল যেটা। আর সেকেন্ড যেটা ওটা হলো এরা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করে জিনিসটাকে। যেমন এইখানে আমি বলি, যেমন এখানে কাঞ্চনাবুড়ি, প্রাচীন বুড়ি, দেন চুনবুড়ি, সাসেন সাও, তারপরে ব্যাংককে, তারপরে নাকুম প্রথম, এইসব জায়গায় আমাদের দেশের ছোট ছোট যে খালগুলো আছে না, ঠিক এক্স্যাক্টলি ওরকম খালগুলোকে ওরা সুন্দরভাবে ইউটিলাইজ করে ওইখান থেকে রেভিনিউ আর্ন করতেছে। মানে ওইখানে লোকাল টুরিস্ট যাচ্ছে, ওরা করতেছে কি ট্রলার তো চিনবেন জানেন, ট্রলার বা লঞ্চ, হ্যাঁ, এটা করে ওরা করতেছে কি 30 মিটার রাইড দিচ্ছে। আচ্ছা, 100-200 বাতের মতো, 200 বাত মানে অলমোস্ট বাংলাদেশের 600 টাকা। হ্যাঁ, 600 টাকা, বাট নিরাপদ, তার সাথে কোনো মারামারি নাই, ইয়া নাই। কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিসটা আমাদের দেশে নাই। যেমন আমাদের বুড়িগাঁওয়ের কথাই বলি, বুড়িগাঁও কিন্তু ওইখানে গেলে মানুষ নাক বন্ধ করে রাখে। কারণটা কি? পানি দূষিত, ময়লা, পলিথিন, আবর্জনা সব এখানে ফেলা। আমরা এখানে ফেলাচ্ছি না, কিন্তু আমাদের ফেলাইলো এখানে ওপরে কি ওরা রিসাইকেল করে, এরা রিসাইকেল করে। আচ্ছা, ওয়াটার ট্রিটমেন্টটা করার পরে পানিটা তারপর নদীতে ফেলে। তো যে কারণে এখানে নদীটা খুব ভালোভাবে করে, এবং এখানে কোনো দুর্গন্ধ নাই। আমি দেখছি এনাদের পানিটা এতটা স্বচ্ছ না, এতটা ফ্রেশ, যে এরা কোনো দুর্গন্ধ। ওরা যে ওই যে ওয়াটার ট্রিটমেন্টটা করছে, ওয়াটার ট্রিটমেন্টের কারণে ওরা ওই যে প্ল্যান্টেশনে যে কাজটা করে তারপর পানিটাকে নদীতে ছাড়ছে বা সাগরে ছাড়তেছে। আমরা ডাইরেক্ট ছেড়ে দিচ্ছি, সাগরে ছেড়ে দিচ্ছি। ওইখানে হলো মেন। আর এইখানে যেটা যে আমাদের কক্সবাজার সম্বন্ধে অনেক বিদেশি জানে, অনেক, বাট ওরা একটাই কথা বলে যে তোমার দেশের লোক ভালো না।
চিটার। তো দর্শক, এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার যে আমার দেশের লোক ভালো না, বা আপনারা নিজেদেরকে আসলে, আমি আমার পার্সোনাল ব্যাপারটা শেয়ার করি, ভাই তো ভাইটা বলতেছে প্রফেশনাল জায়গা থেকে, আমরা আসলে মানে মানে অন্যের ভুলটা ধরার ট্রাই করি যে অন্য কিভাবে ভুল করলো বা অন্য কি করতেছে, কিন্তু আমরা নিজে যে ভুলটা করতেছি আমরা কিন্তু সেই ভুলটা দেখতেছি না। তো আমাদের একটা জিনিস খুব আফসোসের ব্যাপার, রকি ভাই আপনি নিজে হয়তো দেশে গেছেন আসছেন, যে হাতের ঝিলকে এত সুন্দরভাবে কিন্তু দেখেন সরকার বানাইলো, করতে চাইলো, যে সরকারই থাকুক, সরকারের দায়িত্ব ছিল সেটা করা, সরকার সে তার দায়িত্বটা পালন করছে। আজকে হাতের ঝিল কিন্তু দুর্গন্ধে মানুষ যেতে পারতেছে না, মানে ঢাকা শহরের মতো একটা এত সুন্দর একটা জায়গা, মানে ওয়াটার ট্যাক্সি চালু করলো, আপনি যেটা বললেন এটা কিন্তু হয়েছে, এটা আপনি কি মানুষদের উদ্দেশ্যে আপনার আসলে বলার কি থাকবে, যে মানুষকে আপনি কি বলতে চান, যে আপনার মানে এই বিদেশ যাত্রার এই এক্সপিরিয়েন্স থেকে যে আপনারা ওইভাবে নিজেদেরকে মেন্টালিটিটাকে বানান, বা আপনারা বিদেশিদের কাছে নিজেকে এটা প্রমাণ করতে চান যে এটা করলে আপনাদের একটা বেনিফিট হবে, দেশে ডলার ঢুকবে? সেই ক্ষেত্রে প্রথম করতে হবে যে আমাদের মনটা চেঞ্জ করতে হবে। জি। চেঞ্জটা কিরকম? হ্যাঁ। যে আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকবো, হ্যাঁ। এবং আমার দেশ আমি ক্লিন রাখবো। জি। বড় কথা, হ্যাঁ। যেমন এখানে দেখবেন হুম। প্রত্যেকটা তাই সকালবেলা আমার বাড়ির সামনে কিন্তু ঝাড়ু দেয়, পরিষ্কার করে। আমার দেশের আমরা করি না, কখনই করি না। না। তো আমার দেশে কেমনি ক্লিন থাকবে? তো আপনি পরিষ্কার রাখেন, আপনি হনেস্ট থাকেন, দেশ এমনি আগে যাবে। হোটেলে এসে মানুষজনের দেখা গেছে যে মানুষজন অনেক সময়, আমি শুনলাম আশেপাশে যে ওই ঘটনাগুলো আছে যে মানুষ টুরিস্টরা বিপদে পড়ে গেছে, বা এটা সাথে কি বাঙালিরাই জড়িত থাকে নাকি? যে অনেকে আমাকে একটা ফান করেই বললো যে বাঙালিরাই হচ্ছে বাঙালিদের এখানে ক্ষতি করার জন্য ওস্তাদ। এই ব্যাপারটাকে আপনি কিভাবে ফেস করেন বা আপনি দেখেন? এখন হয়েছে কি, আসলে অনেক সময় এই হ্যাঁ। কথাটা অনেক সময় সত্য হয়, আচ্ছা, অনেক সময় মিথ্যা হয়। মিথ্যা হয়। হ্যাঁ, আপনি তো একজন, যেহেতু আপনি থাইল্যান্ডে আসছেন বাংলাদেশ থেকে ভিসা নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, অ্যাটলিস্ট আপনি তো ওই স্মার্ট টুক আছে যে কি আপনাকে ঠকাবে, কি আপনি হ্যাঁ, ঠকাবেন, এটা বুঝতে হবে। বুঝতে হবে। এখন আপনি নিজে থেকে যদি কারো চুক্তি যান, হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে কিছু করার নাই ভাই। আচ্ছা, আচ্ছা। তো আমরা কিন্তু দর্শক হচ্ছে আজকে গোল্ডেন ভয়েস অফ বাংলাদেশের প্রথম পর্বের হিরো মোহাম্মদ রকিব হোসেন খান ভাইয়ের সাথে আছি। ভাই হচ্ছে এখন আমাদেরকে নিয়ে রওনা দিবে, তো চলেন যাই। এখন ভাই আমরা কোন পজিশনের দিকে যাচ্ছি? আমরা অ্যাটলান্টিসে যাই। অ্যাটলান্টিসে যাচ্ছি, এবং মজার কথা আপনাদেরকে বলে রাখি, ওখানে কিন্তু খুব সুন্দর একটা সুইমিং আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, এবং এই সুইমিংটা ভাই বলছে যে এটা পাতায়ার মধ্যে বিগেস্ট সুইমিং একটা। রকিব ভাই, এখানকার ট্রাফিক ব্যবস্থাটা সম্পর্কে আপনি কি কিছু বলবেন? যে আপনি যেহেতু দীর্ঘদিন যাবত এখানে, ড্রাইভিং লাইসেন্স কবে করছেন, কিভাবে করছেন? আমার ড্রাইভিং লাইসেন্স 2014 সালে করা। এই 14 সালে এখানে? হ্যাঁ, 15 সালে। হ্যাঁ, 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 আর এইখানে আসলে ওরা ট্রাফিকটা অনেক করে, মানে সিগন্যালটা অনেক মান্য করে আর কি। যেরকম রাত 4টা বেজে গেছে, ওদের রেড লাইট, ওরা কখন এটা করবে না, ব্রেক করবে না, ওরা কিন্তু ওয়েট করতে থাকবে, ওয়েট করতে থাকবে। তো আমরা কি করতাম, যে আমরা 4টা বেজে গেছে, আমরা ব্রেক এখন কি করতাম। দরকার আছে, পুলিশ আসেনি। হ্যাঁ, পুলিশ তো আছে। আসলে এটার খুব মানে ওরা শৃঙ্খলা ব্যাপারটা, যেটা ওরা রেডটাকে রেড, সবুজটাকে সবুজ, হলুদটাকে হলুদ, এই তিনটা জিনিস ওরা মানে at মানে, least। আমরা তো রেড হলে চলি, হ্যাঁ, হ্যাঁ, সবুজ হলে বন্ধ হই। ঢাকার কথা কি বলবো, মানে ওইখানে তো মানুষ অসুস্থ এমনি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আমি থাইল্যান্ড থাকি বলে তাই জন্য না, হ্যাঁ, হ্যাঁ, আমি অনেক দেশে গাড়ি চালাইছি, আমেরিকাতে গাড়ি চালাইছি, থাইল্যান্ডে চালাইতেছি, বাংলাদেশে চালাইছি, অস্ট্রেলিয়াতে চালাইছি। হ্যাঁ। হ্যাঁ, তো আপনি দেখছেন একটা হরেন দিছে ওরা না, থাইল্যান্ডে, না, একটা আমেরিকাতে আমি পাইছি, লন্ডনে আমি পাইছি, হ্যাঁ, হ্যাঁ, আমি অস্ট্রেলিয়াতেও পাইছি। হ্যাঁ, থাইরা কখনোই দেয় না। থাইরা যখন হরেনটা দেয় না, হ্যাঁ, হ্যাঁ, তখন ওরা অ্যাংরি হয়, রাগ হয়, হ্যাঁ, হ্যাঁ, এবং ওরা বলে কি রে, আমার কি চোখ নাই, আমি দেখি না, হরেন কেন দেবে? আচ্ছা, তো আসলে দেখেন কেউ কেউ হরেন দিচ্ছে না। ইউরোপে যে আমরা শুনি যে অনেকে যারা গেছে, আমার বন্ধু বান্ধব যারা আছে, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি নিয়ে যেতে হবে, তো আপনার কি এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি আপনি ইউরোপ ট্যুরে? ইউরোপ ট্যুরে হ্যাঁ রোড ট্রিপ দিছি, কিন্তু সেটা আমি আসলে ড্রাইভ করি নাই। আচ্ছা, আমার একটা বড় ভাই ছিল, উনি আসলে হ্যাঁ, পোল্যান্ড থেকে জার্মানি, জার্মানি হ্যাঁ। থেকে চেক রিপাবলিক, চেক থেকে অস্ট্রিয়া। এই গাড়িতে আপনিও ছিলেন? হ্যাঁ, ঠিক আছে, এটা রোড ট্রিপটা আসলে হ্যাঁ। এই ইউরোপের ট্রিপে রোড ট্রিপে বেস্ট, বেশ, ওয়ান অফ দ্য বেস্ট। রোড ট্রিপ হলো বেস্ট, সবচেয়ে বেস্ট। আচ্ছা। এটা হচ্ছে অ্যাটলান্টিসের অংশ, এবং ভাইকেও দেখা যাচ্ছে সে কথাবার্তা বলছে। এটা আমার একটা প্লেস,
এটা হচ্ছে ভাই এটা একসময় আমি এখানে নিজেই কাজ করতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাই এই কাজের সাথে তো ভাই আপনার স্মৃতি আছে তাই? হ্যাঁ, এটা আমার প্রথম হ্যাঁ, ই ছিল, হ্যাঁ। ঠিক আছে এখানে। হ্যাঁ। তো একসময় আমি এখানে কাজ করছি, হ্যাঁ পরে এইখানেই আমার ব্যবসা শুরু হয়েছে, হ্যাঁ হ্যাঁ, পরে এটি আমার প্রতিষ্ঠান হয়ে গেছে এখন। প্রতিষ্ঠান হয়ে হ্যাঁ, গেছে। আমার তাহলে আগে- আপনার প্রথম কাজের হ্যাঁ, আমার জায়গায় আগের অফিসে ছিল এইটা, হ্যাঁ। এখন আমি এটা মাসাজ পার্লার করে দিছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাসাজ পার্লার না? হ্যাঁ। ঠিক আছে, ওকে। এইখানে আমার আগে অফিস ছিল, হ্যাঁ হ্যাঁ, এখানে আমার এইখানে টেবিল ছিল হ্যাঁ, বসার। জি। তো এইটা আমার অফিস, এখন এটা মাসাজ পার্লার করে দিছি হ্যাঁ স্পেশালি। আর উপরে আমি বসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিরে, কি অবস্থা? এই তো বুকিং থেকে কি অবস্থা আছে? বুকিং এর আজকে এই যে এটা বুকিং আসছে, এটা বুকিং নতুন বুকিং আসছে। আপনারা এই সফটওয়্যার ম্যানেজমেন্ট আসলে কিভাবে করেন? কারণ হোটেল ব্যবসায় যে সফটওয়্যার ম্যানেজমেন্ট যেটা ভাই আসলে এটা আমারই তৈরি, আচ্ছা। মানে এটা আমরা সফটওয়্যারটা জাস্ট ইসের মতো, হ্যাঁ, লিঙ্কের মতো কিনে হ্যাঁ পরে হ্যাঁ, জিনিসটা তৈরি করা লাগে। আচ্ছা তো এই কাজটা আমি শিখছি যখন আমি কাজ করছি, আচ্ছা, তখন আমার আসলে বসে আমার শেখায় নাই, হ্যাঁ হ্যাঁ, এটা আমি আমার কাজের ফাঁকে ফাঁকে এটা চেষ্টা করতাম, ট্রাই করতাম। জি, তো ওইখান থেকে আসলে আস্তে আস্তে শেখা আচ্ছা। জিনিসটা। আমার এটা হলো প্রপার্টি মানে ম্যানেজমেন্ট সিস্টেম আর কি, হুম, এটা হলো চ্যানেল ম্যানেজমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এটা দ্বারা আমি আমার পৃথিবীর যে কোনো দেশে আমি হোটেল করি, হুম, কিন্তু আমি এক জায়গায় কন্ট্রোল করতে পারবো, এক জায়গায় এবং এটা অটোমেটিক বুকিং আপডেট হইতেছে যাইতে সবকিছু একটা ক্লিকে আপনি দেখতে পারবেন। আমার কাছে এখানে 20 বছর 15 বছর 30 বছর যত যাই হোক হুম, সব হিস্ট্রি থাকবে। এই সফটওয়্যারটা যে অপারেট করে থাকে সে আমাদের এখানে একটু বলবে আর কি, যে সফটওয়্যারটা কিভাবে আপনি কাজগুলো করেন। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। হুম। এই ড্যাশবোর্ডে আমরা বেসিক্যালি দেখতে পারি যে আমাদের কোন দিনে কোন বুকিং হয়েছে, কোন হোটেলে কি বুকিং হয়েছে। এখানে আমাদের সব সামারি আকারে আসে, হুম। এবং ভবিষ্যতে কোনো বুকিং আছে কিনা বা কোনো বুকিং আপডেটে কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা সবকিছু এখানে দেখতে পারি। রকিব ভাই, এখানে হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা আছে, তো আমাদের এটা দ্বারা আমাদের দেশের যে ভাইরা হোটেল ব্যবসা করছেন এখন, যে দেশের ভাইরা যেভাবে হোটেল চালাচ্ছে, তো এটার বেনিফিট জায়গাগুলো তারা কি পাবে যদি তারা এই প্রোগ্রামের এই সিস্টেমের মধ্যে আসে? এজ এ সিনিয়র হোটেল ব্যবসায়ী হিসাবে আপনি আমার দর্শকদেরকে বা যারা যে ভাই ব্যবসায়ীরা দেখবে তাদেরকে আপনি কি বলতে চান? আচ্ছা, আসলে এটা হলো চ্যানেল ম্যানেজমেন্ট। পৃথিবীতে অনেকগুলো কোম্পানি আছে চ্যানেল ম্যানেজমেন্টের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো আমি ওয়ান অফ দ্য একটা কোম্পানি ইউজ করি যেটা হলো Bet24। আসলে এটা হলো জাস্ট একটা লিংকে দেয়, যেমন ওয়েবসাইটের মতো, পরে আপনি এই জিনিসগুলো তৈরি করে নিতে হয়, যে কালার দেখতেছেন, রুম দেখতেছেন, হ্যাঁ। এগুলো যার যা তৈরি করতে পারে। জি জি, তো এইটা একটা ডিপার্টমেন্ট, হ্যাঁ হ্যাঁ, মনে করেন 5 স্টার হোটেল একটা হ্যাঁ ডিপার্টমেন্ট। হ্যাঁ, তো ভাগ্যক্রমে আমি যখন কাজ করছি তখন তো প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করছি। তো আমার বসে এইগুলো ইউজ করছে, ওইখান থেকে আমি দেখতে দেখতে শিখছি। আচ্ছা, তো এইটার সুবিধা যেটা হলো, আমাদের মেনলি আমাদের যে জি, কাজটা সেটা হলো, আপনি এখানে 10 জন স্টাফ আছে, এইটা যখন ইউজ করবেন তখন 5 জন স্টাফ, আপনার স্যালারিটা সেভ। স্যালারি সেভ, হ্যাঁ। স্টাফের কাজ বন্ধ হয়ে গেছে এবং ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি রিসেপশন যে থাকতেছে ওর জন্য ইজি হয়ে যাচ্ছে। মানে মেনলি যেটা কারণ এটা হলো হ্যাঁ। যে আপনার কাছে যদি কয়েক লক্ষ রুম থাকে, আপনার কোনো সমস্যা হবে না। এখানে রকিব ভাই মূলত গেস্ট কারা? মোস্ট অফ দ্য গেস্ট এখানে- রাশিয়ানদেরকে নিয়ে কথা বলতেছিলেন। এখানে আমার মেনলি ফরেন গেস্ট, রাশিয়ান গেস্টে বেশি এখানে। সো আমি এখানে যদি 80% রাশিয়ান গেস্ট পাই, তারপরে আপনার 15% ইউরোপিয়ান, আর 5% সব মিলানো। হ্যাঁ, আর রাশিয়ানরা মূলত এত রাশিয়ান থাইল্যান্ডের কারণটা কি? রাশিয়ানদের ওদের এখানে অনেক ঠান্ডা তো, হ্যাঁ, এখানে গরম ওয়েদার পায়, এই জন্য এরা এখানে এই জন্য চলে চলে আসে, এবং চিপার তো। আসে। আপনি আমাকে বলছিলেন অফ ক্যামেরা, বিহাইন্ড দ্য ক্যামেরায়, জিরো থেকে হিরো হওয়ার একটা গল্প আছে, তো সেই গল্পটা আসলে আপনি দর্শকদেরকে কিভাবে বলতে চান? এটা তো আসলে একটা মানে কি বলবো, হুম। ম্যাজিক্যাল একটা ঘটনা আমার হ্যাঁ, জীবনে। সেটা হলো যে আমি বললাম না 2013 সালে যখন কাজ ছেড়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কাজ করতেছিলাম, তখন জি। একটা ডেনিশ কোম্পানিতে কাজ পেলাম। জি, তো ওর এখানে আসলে ছিল, হ্যাঁ, অফিসটা ছিল, আমি দেখাইছি আপনার হ্যাঁ, থেকে। হ্যাঁ। তো এখান থেকে এখানে কাজ করার সুবিধাতে কাজ করতেছিলাম। হ্যাঁ। তো ওই মুহূর্তে আমার বসের সাথে, মানে আমি যখন বিজনেসে আসি, আমি তো তখন জিরো, আমার কাছে কোনো টাকা হ্যাঁ, পয়সা নাই। তো আমার বসের হ্যাঁ, সাথে, ওনার সাথে একটা উনি ওই প্রপার্টি ম্যানেজার কাজ জি, করতো, অনেকের জি। সাথে উনি মিলে কাজ করতো। জি, হ্যাঁ। হুম। তো এটা ইংলিশ ভদ্রলোক ছিল, ওনার 2টা রুম ছিল এইখানে না, ছিল আকোয়াতে, আকোয়াতে। আরেকটা ইসে অ্যাপার্টমেন্টে। হ্যাঁ হ্যাঁ, তো বসের সাথে কিছু একটা লেনদেন হয়তো সমস্যার কারণে বসে বলছে, হ্যাঁ। ঠিক আছে তোমার রুম আমি ফেরত দিয়ে দিচ্ছি। তো তোমার এখানে হলো ফুল ফার্নিশ রুম গুলো। তখন ওই রুমটা করলো কি, বসে বললো তুমি ওর রুমটা ফেরত দিয়ে দাও, ফুল মানে আবার আগের মতোই করো। হ্যাঁ হ্যাঁ, তো আমি করলাম কি জায়গা, মানে এটা আসলে লাকের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ,
ওই রুমে ওই রুমটা আরো 5 বছর আগে নিছিল। আমি বিক্সিতে যাওয়ার পরে এক্স্যাক্টলি সব জিনিসগুলো আমি পাইছি এক জায়গাতে। এটা কখনো সম্ভব না, কাকতালীয় ভাবে আমার কাছে মিলে গেছে। তো আমি ওই দিন 1 ঘন্টার ভিতর ও রুম রেডি করে দিছি। রেডি করে ওরা যখন ফোন দিছি, ভদ্রলোকের নাম ছিল কেভিন। কেভিন। তো ওরা যখন ফোন দিছি, ও তো ব্রিটিশ, ওদের মুখের ভাষা কিন্তু খারাপ থাকে। একটু খারাপ থাকে। হ্যাঁ, খারাপ থাকে। তো ওইটা আসলে নর্মাল ল্যাঙ্গুয়েজ এটা। হ্যাঁ, তো কয়েকবার ওই ল্যাঙ্গুয়েজ আমাকে বকাঝকা করতেছে। আমি বলছি যে এত তাড়াতাড়ি কেমনে রুম রেডি হলো তোমার, কি হইলো? তা আমি বললাম রুম রেডি হয়ে গেছে, তুমি আইসা দেখো। তুমি দেখো। তো কোনোভাবে শিওর হচ্ছে না। পরে আমি বললাম দেখো, তুমি দেখো, তারপরে যদি কোনো সমস্যা তুমি বলো। তো 3-4 ঘন্টা পরে এসে দেখলো রুম পুরো পারফেক্ট। তো তখন আমার বললো যে এটা অসম্ভব, খাইরা তো অনেক স্লো। তো তুমি কি আমার রুমটা দেখাশোনা করতে পারবা? আমার টার্নিং পয়েন্টটা কিন্তু ওইখান থেকে শুরু। আচ্ছা, লাইফের টার্নিং পয়েন্ট। তো তারপরে কি হইলো, আমি আবার সব জায়গায় একটু সম্পর্ক ভালো রাখছি, কমিউনিকেশনটা ভালো রাখতাম। তো ওই ক্ষেত্রে হইলো, আমি আমার অফিসটা এখানে, আচ্ছা, আর ওইটা হলো এখান থেকে 1 কিলোমিটার 1 কিলোমিটারের মধ্যে। তো একদিন এরকম রাত্রে আমি অফিসে বসে আছি, 4 থেকে 5 দিন পরে একটা ফরাসি মেয়ে ও ইকোনমিক্সের উপর থিসিস করতে থাইল্যান্ডে আসছে। তো আমার হঠাৎ করে আমার রুমে ঢুইকা ও বলতেছে রকিকে, মানে আমার এখানে রকি নামে, রকি নামের গল্পটা আমরা শুনবো যে কিভাবে রকি নামে আপনারা। আমার নামটা রকি হোসেন খান। এই এত বড় নাম ওরা বলতে পারবে? তো এটা তো শর্টকাট হলো রকি, ওরা ইজিলি বলতে পারে। রকি বলছে উই ইজ দ্য রকি। তো আমি বললাম যে আমি। তো বললো দেখো, তোমার কাছে কাকুয়াতে রুম আছে, আমার তো রুম লাগবে। আমি কতদিনের জন্য? বললো 2 বছর। তো বললো 2 বছর। আমি বলছি হ্যাঁ আমার কাছে আছে। তো ওর কাছে আমি রুম ভাড়া দিলাম 16,000 বাদ। 16,000 বাদ। কিন্তু আমি মালিকটা দিতেছিলাম 10,000 বাদ। আচ্ছা, 6,000 বাদ আমার এই প্রফিট, মানে ইনকাম আমার কাছে থাকতেছে। এবং ও প্রতি মাসে ও একে এসে ভাড়া দিয়ে দিতেছে আমাকে, আমার কিছু করা লাগতেছে না, আমার এক্সট্রা ইনকাম হইতেছে। এবং ওর একটা ডিপোজিট ছিল 16,000 বাদ আমার কাছে ছিল, যেটা আমার কাছে 2 বছর থাকবে। 2 বছর থাকবে। এর 3 দিন পরে আরেকটা ব্রিটিশ আইসা বলতেছে তোমার কাছে কি রুম আছে আকোয়াতে? আমার অফিস থেকে বলছে। আমি বলছি হ্যাঁ। তো বলার পরে ওর কাছে আমি ভাড়া দিয়েছিলাম 25,000 বাদ। 25,000। এবং ওর ডিপোজিট ছিল 2 মাসের, মানে 50,000 বাদ। 50,000। তো এইটা আমার কাছে টাকাটা ডিপোজিট ছিল, আর এখান থেকে আমার একটা ভালো একটা অ্যামাউন্ট আসতেছে। আচ্ছা। তো প্রত্যেকটা ফ্যামিলিতে তো সমস্যা থাকে, তাই না? সমস্যা থাকে। তো আমি বাংলাদেশে গেলাম। জি। আমার আগে চিন্তা ভাবনা ছিল ভাই টাকা পাইতেছি, খাইতেছি, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, আর দরকার নেই। তো বাড়িতে যাওয়ার পরে ফ্যামিলিতে একটা মানে গ্যাদারিং হয়, এই যে একটা ঝামেলা হয় না ফ্যামিলি? ফ্যামিলি ইস্যুজ একটা থাকতেই পারে। আমার মনের ভিতর তখন মনে হলো যা এবার ব্যাংকে যে আমি টাকা ইনকাম করি, মানে আমি টাকাটাই ফোকাস করবো। তো তখন যখন ব্যাংকে এবার ব্যাক করলাম বাংলাদেশ থেকে ছুটি কাটায়া, আমি আসলে প্রত্যেকটা কুরবানি থাকার চেষ্টা করি বাংলাদেশে। তো থাকার পরে চিন্তা করলাম কি করতে পারি। তখন চিন্তা করলাম যেহেতু আমার কাছে টাকা নেই, কিন্তু আমার কাছে ডিপোজিটে 50,000 টাকা আছে, ওই যে ওর 50,000 বাদ, আর ওর হলো 16,000। এই অলমোস্ট 65,000, 66,000। এই টাকা তো আমার কাছে 2 বছর থাকবে। এইটাকে আমি কোনো ইউটিলাইজ করি না, এটাকে আমি কি করি? তখন আমি চিন্তা করলাম আমার স্যালারি গুলো কম, আমার এইটা আমার এই মানে আমি যদি লসও করি বিজনেসে, আমার মানে চলতে পারবো, মানে এটা আপনার একটা মানে ব্যাকআপ পয়েন্ট হিসেবে একটা আছে। তখন আমি শুরু করলাম 2017 সালে অক্টোবর মাসে এইখানে একটা রুম দিয়ে, এই প্রপার্টিতে একটা রুম দিয়ে। এটা আসলে কি অ্যাপার্টমেন্ট সিস্টেম, এটা কিন্তু আসলে কন্ডো রিসোর্ট আর কি। কন্ডো রিসোর্ট, হ্যাঁ। তো এইখানে শুরু করলাম একটা রুম দিয়ে 2017 সালে। তো ওই রুমের প্রথম গেস্ট আমার বড় ভাই। আপনার বড় ভাই? ও আই সি। আমার বড় ভাই আমার ওই রুমের প্রথম গেস্ট। জি। তো এটা আমার গেস্ট হিসেবে নিছি, বাট আমি তো এটা তো ওই মাসে আমি লস করলাম 430 টাকা সামথিং, তারপরে এটা হলো অক্টোবর। নভেম্বরে আসলাম, নভেম্বরে আমি লস করলাম 153 বাদ। 153 বাদ। ডিসেম্বরে ভাই ম্যাজিক্যালি মানে আমি এর ভিতর অন্য রুম গুলো আরো কালেক্ট করছি, অন্য রুম নিচ্ছি। আমি আমার বসের কাছ থেকে টাকা লোন নিয়ে আমি আরো প্রায় 10টা রুম। আপনি 10টা রুমই করলেন? হ্যাঁ, ইনক্লুড করলাম, মানে তখন 11টা বা এরকম হইতেছে। তো ডিসেম্বর মাসে মানে আমার ইচ্ছা ছিল ব্যবসা হলো 6 মাসের, ডিসেম্বর মাসে করবো। হ্যাঁ, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ, এপ্রিল, এরপর আর করবো না, বা মে পর্যন্ত। এরপরে আমি আবার স্টপ করে রাখবো, আবার সিজনে শুরু করবো। যেহেতু ভাই আমার
ক্যাশ হ্যাঁ ক্যাপিটাল ক্যাশ ক্যাপিটাল না, ক্যাশ ক্যাপিটাল। তো হয় কি ডিসেম্বর মাসে আমি হ্যাঁ হিউজ একটা টাকা অ্যামাউন্ট হ্যাঁ হ্যাঁ প্রফিট পেয়ে ফেলি এখানে এখানে। মিরাকেলি। মিরাকেলি। হ্যাঁ তখন ওই টাকা আমি করি বিজনেস না বের করে, হ্যাঁ হ্যাঁ ওই টাকা আমি করি কি আরো রুম নিই, হ্যাঁ, আরো মানে রোলিং করতেছিলাম রোলিং করতেছে টাকাটা যেহেতু আমি চাকরি করতেছি, জি আমার ওইখান থেকে আর্ন হইতেছে। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ। তখন এই রুম নিয়ে আমি রুম আরো বাড়াতে থাকি এবং ওইখান থেকে, এবং তখন কিন্তু আমি যখন এই প্রথম শুরু করি জি তখন বললাম না যে বেড24 যে সফটওয়্যার, হ্যাঁ বেট24 সফটওয়্যার। আর একটা ইউরোর আমার খুব ভোগাইতেছিল। ও আচ্ছা আচ্ছা। এবং তখন আমি কিন্তু চাকরি করতাম, আমার হ্যাঁ 11টার সময় আমার ডিউটি ছিল, হ্যাঁ 8টা পর্যন্ত, হ্যাঁ। 8টা থেকে 5টা পর্যন্ত, রাত 5টা পর্যন্ত আমার ওই ডিউটি করতাম। হ্যাঁ হ্যাঁ আমি বাসায় যেতাম, পাক করতাম, খাওয়া দাওয়া করতাম, মানে- আবার সকালবেলা আইসে জি 7টার দিকে এখানে রুম টুম পরিষ্কার করতাম, নিজেই করতাম। হ্যাঁ হ্যাঁ কইরা হুম। 11টার সময় আমি আবার আমার কোম্পানিতে, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি যেখানে চাকরি করি এখানে জয়েন শুরু করতাম। হ্যাঁ হ্যাঁ এভাবে করে আমি ওই সময় একটানা 3 মাস 22 ঘন্টা করে কাজ করছি। 22 ঘন্টা 22 ঘন্টা। 22 ঘন্টা। এখন তখন আমার ব্রেন আমার বললো কি তুই রেস্ট নে, নাহলে তোর ব্রেন হ্যাঁ, স্ট্রোক করবে। হ্যাঁ, মানে আমার ব্রেন আমারে বলতেছিল। হ্যাঁ হ্যাঁ এনিওয়ে ভাই, কিন্তু আমি একটা ফিডব্যাক, বড় একটা ফিডব্যাক পাইলাম। তো আমি সম্ভবত ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে বাংলাদেশে হিউজ একটা, মানে আমার ক্ষেত্রে হিউজ, হ্যাঁ আপনার ক্ষেত্রে এটা হিউজ। আমার ক্ষেত্রে হিউজ একটা অ্যামাউন্ট। তখন আপনি বাংলাদেশে। মানে সলভেন্ট হওয়ার জন্য বা এস্টাবলিশ হওয়ার জন্য আপনি দৌড়ের হ্যাঁ। মধ্যে রেসে আছেন। হ্যাঁ, তো ওইটা আচ্ছা। আমার জন্য অনেক হ্যাঁ। অনেক বড় হ্যাঁ, হ্যাঁ। অ্যাচিভমেন্ট। জি। অন্যের কাছে অনেক ছোট, হ্যাঁ, বাট হ্যাঁ। আমার কাছে অনেক বড়। এবং অলমোস্ট আমার জীবনে একটা শখ ছিল যে আমি $1,00,000 একটা হ্যাঁ। ই করবো। তো আমি $1,00,000 একটা স্বপ্ন পূরণ করছি। হ্যাঁ 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 হোয়াটএভার, মানে আমি হ্যাঁ আপনি করতে পারেন। হ্যাঁ, ওই যে শুরু হইলো। হ্যাঁ তো আমার তো বিজনেস আমি বন্ধ করে দেবো হলো জুন মাসে। হ্যাঁ এটা তো আমার প্ল্যান, হ্যাঁ, plan। 6 মাসে আমি চালাবো, 6 মাস বন্ধ করবো। তো লাকিলি হ্যাঁ, এটাও আসলে একটা মিরাক্কেল। আমি দেখি আমার জুন জুলাই মাসে বিজনেস আরো ভালো, আরো ভালো। আরো ভালো। আচ্ছা তো আচ্ছা। তখন কি হইলো, হ্যাঁ। আমার বিজনেস কিন্তু চেঞ্জ হয়ে গেল মাইন্ড, যে না আমাদের বিজনেস বন্ধ করা যাবে না, জি বিজনেস তো আমার অনেক ভালো। হ্যাঁ ভালো আছে। হ্যাঁ এই যে আমার শুরু, হ্যাঁ শুরু। যে কন্টিনিউ হ্যাঁ বিজনেস, কন্টিনিউ। কন্টিনিউ বিজনেস করতে করতে কোভিড আসলো। হ্যাঁ হ্যাঁ কোভিডের ভিতর হ্যাঁ আমরা একটু অফ হলাম, স্টপ হলাম, সবাই হলো। কোভিডের পরে আমি চেষ্টা করলাম যে আমি আসলে এইখানে না, আমি একটু পাতায়ের ভিতরে যাব। হ্যাঁ পাতায় তখন এই পাতায়ের যে হোটেলগুলো, আমি তখন পাতায় কোভিডের পরেই নেওয়া শুরু হয়েছে। খোঁজা শুরু করলেন আপনি, হ্যাঁ। যেগুলো আপনার ম্যাক হ্যাঁ, তারপরে মেক, ব্যাবিলন, ব্যাবিলন রেসিডেন্ট ইন, রেসিডেন্ট হ্যাঁ এগুলো আমি কোভিডের পরেই নিলাম। কোভিডের পরে আপনি কোভিডের পরে সেটা শুরু করলাম, এইভাবে পাতাতে শুরু শুরু করলাম। হলো। তো একটা পর্যায়ে যেটা হলো হ্যাঁ যে আমি এখানে আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ ভালো রাখছে। তো আমার একটা ফ্রেন্ড, হ্যাঁ হ্যাঁ ও আমাকে বললো কি দেখ, তোর যদি কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, তোর এই হ্যাঁ। প্রপার্টি বিজনেস কে দেখবে? হ্যাঁ হ্যাঁ কেবল। তো জিনিসটা আমাকে অনেক ভাগাইলো, অনেক ভোগাইলো। হ্যাঁ 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 তো তখন চিন্তা করলাম যে না, আমার কোনো রিলেটিভ বা আমার কাছের কাউরে নিয়ে আসতে পারবে। হ্যাঁ তো আমার বড় বোনের ছোট ছেলে, হ্যাঁ হ্যাঁ ওর নাম রামিম আলম, হ্যাঁ খুবই জেন্টেলম্যান, হ্যাঁ হ্যাঁ ভিডিও তো দেখছেন হয়তো বা। হ্যাঁ হ্যাঁ তো ওরেই নিয়ে আসলাম আর কি লাস্ট আচ্ছা। অক্টোবরে। হ্যাঁ, হ্যাঁ। তা আসলে এমপ্লয়মেন্ট যে আপনি সৃষ্টি করলেন, আপনি ফ্যামিলির মধ্যে লোককে কাজে এখানে দিচ্ছেন, বা আপনি থাই লোকদেরকে, বেকার থাইদেরকে দিচ্ছেন, অন্য দেশে স্টাফও আপনার আছে, তো এটা আসলে আপনি কোন উদ্দেশ্য থেকে করলেন? আসলে এটা যেটা বলতে হয় যে এখানে ব্যবসাটা লোকাল দিয়ে আমি বেশি আসলে অপারেট করি, যেহেতু আমার ব্যবসাটা লোকালের সাথে একটা ব্যাপার রিলেটিভ আছে। সো আর ফ্যামিলি রিলেটেড বলতে যে ওই যে আমার যদি কিছু হয়ে যায় আচ্ছা। তাহলে কে দেখবে, অ্যাটলিস্ট ওরা তো করে খাইতে পারবে। হ্যাঁ ওরা খুব একটা হ্যাঁ, এই কারণেই। হ্যাঁ। আর আমার ফরেন এসে বলতে আমার 4 জন কম্বোডিয়ান স্টাফ আছে, হ্যাঁ 4 জন বার্মিস, হ্যাঁ, বার্মা, হ্যাঁ, বার্মা। যেটা বলে, বার্মিস আর আমার সব হলো থাই স্টাফ। থাই অলমোস্ট প্রায় 25-26 জন, আর সব থাই স্টাফ। থাই স্টাফ। ওভারঅল আপনার স্টাফ কত এখানে? 100 জন, 100 জনের বেশি? না 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 না, এত না, আমার টোটাল 52 জন স্টাফ। 52 হ্যাঁ। স্টাফ। ওকে। এইখানে আমি একটা যে মিস করে ফেলছি, ওই যে বললাম 2013 সালে যে 14 সালে, জি ওটা কিন্তু খুবই স্ট্রাগল পিরিয়ড ছিল। হ্যাঁ 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 আমি যেখানে ঘুমাইছি, মানুষ আসলে ওখানে ঘুমায় না। 1 মাসে খাবারের সন্ধান ছিল যেটা, হ্যাঁ যে 1 মাসে 90টা মিল হয়, হ্যাঁ হ্যাঁ তো ওইখানে আমি মিল খাইছি মাত্র 15টা। 15টা। দর্শক খেয়াল করে দেখেন যে 1 মাসে মানুষ 90টা মিল, তার মানে রিকোয়ারমেন্ট মিল থেকে 90টা তার লাগবে, কম্পালসারি মিল, সেখানে ভাই মাত্র 15টা মিল খাইছে। ভাই প্লিজ। হ্যাঁ, আমার ওই সময় আসলে খুব খারাপ সময়। আমার ভাই ব্রাদাররা ইউরোপে থাকে এবং আমার এখানে অনেক বন্ধু বান্ধব আছে, ওদের কাছে গেলে আমার খাবার দিত, আমি অস্বীকার করি না। বাট ওই সময় আমার দিচ্ছিল যে না আমি যাব না। এবং ওই সময় আমার মেন্টালি ভাবে আমি বলি, আমার একটা ইংলিশ ফ্রেন্ড আছে, ওর নাম নিক, ও নটিংহামের, হ্যাঁ হ্যাঁ ও আমাকে খুব মেন্টালি সাপোর্ট দিচ্ছে। জি
কারণ আমার খুব কাছের বন্ধু বান্ধব বললো যে তুই মনে হয় ভুল করছিস, কারণ ওরা ভাই ভার্সিটি শেষ করে অনেক ভালো করে চলে গেছে। আমি এখনো আমার ওই মানে আমি নুনান্ত বাধ্য করে মানে আমার কোনো ইনকাম নেই। হ্যাঁ, তো সবকিছু মিলে আমি ওই সময়টা খুবই স্ট্রাগল করছি এবং এটা আমার জীবনের আসলে অনেক বড় একটা ইয়া এবং ফ্যামিলির ব্যাপারটাও আছে। হ্যাঁ, বড় হওয়ার জন্য অনেক করা লাগে, বাট জীবনে কষ্ট করছি দেখে আজকে হয়তো এখানে ভালো এই জায়গাটা আপনি আসতে তো আসলে সবকিছু মিলে আল্লাহ এখন অনেক ভালো আছে। রফিক ভাই, আমি এখানে আসলে আপনাকে আরেকটা প্রশ্ন করব যে নেক্সট ইয়াং জেনারেশন বা নেক্সট গোল্ডেন বয়েজ অফ বাংলাদেশ যারা আসবে, সোনার ছেলে যারা আসবে পাতায়াতে, থাইল্যান্ডে, ব্যাংককে, তো তাদের প্রতি আপনার অ্যাডভাইসটা আসলে আপনি কি দিবেন? সেটা আসলে এখানে না, আমরা আরেকটা সুন্দর জায়গায় যাই, গিয়ে আমরা এই করি। তো চলেন ভাই, চলো ভাই। ওকে, আসলে আমরা মানে নতুন যারা আসবে, আমি এদেরকে সবসময় উপদেশ দিব যে তোমরা কোনো বাঙালির কাছে কাজ করো না। আচ্ছা, তুমি যদি লাইভে কোনো শিখতে চাও তাহলে অবশ্যই তুমি ফরেনার কোনো লোকের সাথে কাজ করো, মানে ফরেনার কোনো মালিকের সাথে। আমি আজকে আসার মেইনলি কারণ হলো আমার ডেনিশ বস, আমি ওর কাছে অনেক কিছু শিখছি যেটা আমি বাঙালিতে শিখতে পারতাম না। এইখানে যে বাঙালি ওরা কাজ করে এদের আসলে উনি ওর বস কাছে যা শিখছে ওইটাই শেখায়। এখানে কি শেখায় যে এই মাসের স্যালারি নেক্সট মাসে কিভাবে দেওয়া যায়, নেক্সট মাসের স্যালারি কেমনে নেক্সট মাসে দেওয়া যায়। আর আমার কাছে আমার বসের কাছে শিখছি যে এই মাসের স্যালারি কেমনে আরো একদিন আগে দেওয়া যায়। এক্স্যাক্টলি এখানে তো যদি কোনো নতুন বয়েজ আসে বা কোনো আসে, ওরা আসলে বাঙালির কাছ থেকে কাজ না করে কোনো ফরেন কোম্পানিতে কাজ করলে অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা, আদারওয়াইজ বাঙালির কাছে কাজ করে কোনো শেখার কিছু নাই। আর ব্যবসায়িক ভাবে ভাই, আপনি অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে আপনি নিশ্চয়ই চাবেন যে আপনার জায়গায় আরেকজন আসুক, আরেকজনের জায়গায় তৈরি হোক। আমি তাকে মানে একটা কবিতাও আছে কিন্তু যে মানে প্রবীণরা ছেড়ে দিবে নতুনদের জন্য জায়গা, এটাই কিন্তু জগতের নিয়ম। আপনারা তো এখন সিনিয়র একটা পর্যায়ে চলে যাচ্ছেন বা আপনারা কাজ করে সফলতা পাইছেন, তো যারা নতুন সফল হইতে আসবে তাদের প্রতি আপনি কি অ্যাডভাইস দিবেন? এখানে এসে তারা কিভাবে কাজ করবে, কিভাবে তারা স্ট্রাগল করবে, কোথায় যাবে, বা ভিসা পলিসি নিয়ে আসলে এখানকার সিস্টেমটা কি ভাই? আমি স্পেশালি কিন্তু দর্শক রফিক ভাইয়ের কাছে এটা জানতে চাই, কারণ সে এখানে ব্যবসায়িক ভাবে এস্টাবলিশ এবং অনেক দিন যাবত সে এই থাই ভিসার যে প্রক্রিয়া যেটা আছে সেটা নিয়ে সে আপনাদেরকে একটা অ্যাডভাইস দিবে। তো আপনারা প্লিজ তার অ্যাডভাইসটা শোনেন। ওকে ভাই, প্লিজ শিওর। এইখানে হলো মেন জিনিসটা হলো যেটা যে আপনি ইলিগাল হয়তো কোনো কাজ করতে পারবেন। জি, সো আপনার প্রথমে হলো ভিসা ঠিক করতে হবে। সো ভিসা যেহেতু আপনি এটা বিজনেস ভিসা, আমাদের এখানে প্রতি বছর রিনিউ হয়, এটা এক্সপেন্সিভ। এখন ভিসাটার পরে হলো যেমন কোম্পানি করবেন, অকুপেট করবেন, এরপর আপনার বিজনেস শুরু করবেন। যে বিজনেস মনে হয় যে আপনি বুঝেন, মানুষের কথায় আপনি বিজনেস করবেন না, আপনি করবেন আপনার বুদ্ধিতে। যেমন আমি বলি, আমার ক্ষেত্রেই বলি, আল্লাহ আমার যতটুকু বিজনেস দিচ্ছে এটা কিন্তু আমার ক্যালকুলেশন সার্কুলেশন অন্যরকম। সেটা কিরকম, আমি আমার পেমেন্ট সিস্টেম গুলি সার্কেল ওয়াইজ। আমার কোনো প্রপার্টি প্ল্যান একসাথে না, নাম্বার 1 তারিখে না। আমি যেটা 1 তারিখ, কোনটা 5 তারিখ, কোনটা 15 তারিখ, কোনটা 18 তারিখ, কি হয়েছে আমার পেমেন্ট নিয়ে কোনো সমস্যা না, আমি সার্কেল ভাবেই করে যাচ্ছি। তো এই ব্যাপারটা খুবই মানে আপনার বিজনেস মাইন্ডে যে আপনি করবেন, কারো পাল্লায় পড়ে না বা কারো ইসে না, মানে প্রলোভে না যে এখানে লাখ লাখ টাকা আছে, লাখ লাখ টাকা আছে। এটা আপনি যে বুঝবেন আমাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে যে আমি মানে কি করতে পারবো। আমি এই বিজনেস করার আগে আমাকে অনেকেই বলছে যে তুমি রেস্টুরেন্ট বিজনেস করো, তুমি টেইলারি বিজনেস করো, বাট আমি মনে করছি না ওই বিজনেস আমার জন্য না। যখন আমি মনে করছি না এই বিজনেস আমার জন্য, আমি কিন্তু করছি এবং আমি সাকসেস, আল্লাহ আমাকে সাকসেস করছে, অবশ্যই আল্লাহ তাআলা। তো সেই ক্ষেত্রে বলবো যে আগে নিজে চিন্তা করতে হবে, আগে নিজে চিন্তা করতে হবে, আগে নিজে চিন্তা করতে হবে। তো ভাই আসলে এই চিন্তার জায়গাটা থেকে আমি আসলে আপনার কাছে এখন কি মনে হয় যে থাইল্যান্ডের প্রেক্ষাপট বা ওয়ার্ল্ড ইকোনমি সবকিছু মিলে যে একটা মানুষ এসে যদি উদ্যোক্তা, নতুন একজন উদ্যোক্তা আসে, আপনার অ্যাডভাইসটা কি থাকবে তার প্রতি? এই মুহূর্তে আমি যেটা বলবো যে পৃথিবী তো আসলে সব জায়গায় সমস্যা ইকোনমি। জি, তো আসে, দেখুক, অবজার্ভ করুক, জি, তারপর যদি মনে হয় সে ইনভেস্ট করুক। হ্যাঁ, কিন্তু আইসে ইনভেস্ট করার জন্য আমি বলবো না কখনোই, স্পেশালি এই মুহূর্তে। কারণ মানে আমার বিজনেসের ক্ষেত্রে বলতেছি, আমি অন্য কারো বিজনেস না, আপনি আপনারটা নিয়ে বলেন। যেমন আমার বিজনেস কোভিড এর পরে ও কিন্তু 2023-এ এক ছিল, 24-এ কমতেছে, 25-এ আরো কমছে, 26-এ আরো কমছে, আরো কমে গেছে, মানে কমতেছে, ও বাড়তেছে না। আচ্ছা আচ্ছা, কমতেছে। আচ্ছা, ব্যবসায়িক উদ্যোক্তা হিসেবে আপনি ভীত যে এটা যে একটু তো টেনশন ডাউন যে ব্যাপারটা হচ্ছে, একটু তো টেনশন হচ্ছে, বাট আমি এরকম ভাবে করি না, বাট টেনশন তো সবারই থাকে, সবাই কম বেশি আছে।
দোয়া করি আল্লাহ যে সবাইকে যাতে আল্লাহ ভালো রাখে। ইনশাল্লাহ অবশ্যই আমার দর্শকরা যারা দেখবে তারাও মানে আমাদের গোল্ডেন বয়েজ অফ বাংলাদেশের প্রথম পর্বের প্রথম হিরো, তার জন্য তো দোয়া সবাই করবে। তো রকিব ভাই, অ্যাকচুয়ালি আপনার ব্যক্তিগত জীবনের ছোটবেলা বা ঢাকাতেও আপনি স্ট্রাগল একটা করছেন, তা আপনি থাইল্যান্ডে আসার একটা খুব গল্প বলছিলেন যে আপনার বোনের বাসা থেকে আপনি মানে না বলে চলে না না না, এটা হলো আমার বোন না, আচ্ছা আসলে ফ্যামিলি ব্যাপারটা তো সবসময় থাকে। হ্যাঁ 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 তো 2007 সালে কথা বলি, জি তো একটা ফ্যামিলি ক্রাইসিস যাচ্ছিল। হ্যাঁ, আমি আসলে যেটা বলি, হ্যাঁ হ্যাঁ আমি হলো আমরা 3 ভাই 2 বোন। জি আমার বাবা সরকারি চাকরি করতেন, জি আম্মা হাউস ওয়াইফ ছিলেন। জি তো আমার ফ্যামিলিতে আমি হুম হুম মানে উত্থান পতন দুইটাই দেখছি। হুম হুম আমার বাবা যখন চাকরি করছে তখন একটা লেভেল ছিল, হুম হুম। আমার বাবা যখন রিটায়ার করছে তখন একটা ফ্যামিলি হ্যাঁ, সিচুয়েশন, হ্যাঁ, আবার যখন আমার ভাইরা চাকরি করছে আমরা সবাই করছি তখন একটা লেভেল। হ্যাঁ, তো আমি আসলে বাস্তবে বড় হয়েছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ আমি কিন্তু অনেক ছোটবেলায় আমি কিন্তু মার্কেট বাজারে গেছি, বাজার করতে আচ্ছা গেছি। আচ্ছা বাজার করতে হ্যাঁ, গেছেন, এগুলা শেখা লাগছে আর কি। শেখা লাগছে। হ্যাঁ। এটাই কিন্তু আপনাকে পরবর্তী জীবনের হ্যাঁ। সাকসেসটা আপনাকে মানে তো এইটা দিছে। ফ্যামিলি অনেক সময় অনেক ক্রাইসিস হয়। হ্যাঁ 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 তো একটা সময় হলো 2007 সালের কথা। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ 2007 সালে জি। সেটা হলো যে হ্যাঁ আমি তখন ভার্সিটির হ্যাঁ হ্যাঁ ফার্স্ট সেমিস্টার পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভার্সিটি ফার্স্ট সেমিস্টারে। জি হ্যাঁ তো তখন আসলে আমার জীবনে একটা মানে হ্যাঁ অন্য ধরনের একটা ঘটনা ঘটে যায়। আচ্ছা আচ্ছা তো একটা পর্যায়ে আমি ফ্যামিলি থেকে বের হয়ে আমি মেসে থাকার চিন্তা ভাবনা হ্যাঁ করি। হ্যাঁ তো তখন আমি মোহাম্মদপুরে মানে যেটা বলি সেটা হলো আমার বড় ভাইয়ের বাসা, আমার মেজো ভাইয়ের বাসা। হুম হুম। আমি আমার বড় ভাইয়ের সাথেই থাকতাম, হুম। একসাথে থাকতাম, বাট একটা কারণে আমি ওইখান থেকে হয়তো বা Separated হয়ে সেপারেট গেছে। চাইতেছি হ্যাঁ, আমি। হ্যাঁ। আমি চাইতেছিলাম আর হ্যাঁ কি। আপনি যাচ্ছিলেন, তো আমি তখন হোস্টেলে উঠবো। হ্যাঁ হ্যাঁ তো পরে আমার ভাগ্নির বাসা, হ্যাঁ, হ্যাঁ। ভাগ্নি আমার বড় বোনের হ্যাঁ হ্যাঁ বড় মেয়ে আর কি। হ্যাঁ ভাগ্নি হয়, আমি আজ ঠিক আছে মামা হয় সম্পর্কে, বাট আমি যেহেতু ছোট আমি আন্টিকে ডাকি সবসময়। হ্যাঁ হ্যাঁ তো আন্টি আমাকে ডাইকে বললো কি আমি তো অলরেডি হোস্টেল চলে গেছি। হ্যাঁ, হ্যাঁ। তো আন্টি আমার বললো দেখ বড় মামার বাসা আছে, মেজো মামার বাসা আছে, তুই তাদের বাসায় না থাইকা তুই হোস্টেল থাকলে দেখতে তো খারাপ লাগে, নানা মানে কষ্ট পাবে, হুম হুম তুই কাজ কর, তুই আমার সাথে থাক। তো ওই একটা কারণে পরে চিন্তা করলো যে না তার কথা তো রাইট আছে। হুম হুম। তো ওই কারণে আমি করলাম কি আমার ওই আন্টির সাথে থাকা শুরু করলাম, মানে ভাগ্নির সাথে। হুম হুম তো তখন তার ইনকামটা অনেক বেশি ছিল না, হুম হুম। তার একটা নর্মাল ইনকাম ছিল, বাট সে অনেক স্ট্রাগল করে আমাদের রাখছে, একসাথে ছিলাম। হুম হুম। আমরা ছোট পরিবার ছিলাম তখন, কিন্তু খুব হ্যাপি ছিলাম আমরা। আচ্ছা তো একটা পর্যায়ে আমার কাছে মনে হইলো মানে আমার যে এলাকায় থাকি হ্যাঁ। আমার ওইখান থেকে মুভ করতে হবে, মানে আমি ওইখানে থাকতে পারছি না। এখান থেকে আমার বিবাহ কমপ্লিট হয় নাই। হ্যাঁ হ্যাঁ তো আমি চিন্তা করছি যে শেষ হলে আমি কি করবো। হুম হুম। তো একটা পর্যায়ে যে বললাম না যে আমার ফ্রেন্ডকে বললাম যে কি করা যায়, হুম হুম। ওর জন্য কিন্তু আজকে থেকে আসা আমার আচ্ছা কাছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো বললো যখন থাইল্যান্ড চলে আয়। হ্যাঁ। তো তখন তো ওর সাথে কথা বলা হুম। পরে আমি থাইল্যান্ডে প্রসেস করে আমি থাইল্যান্ড চলে আসি। আমার ওই ভাগ্নি বাসাতে রাত 3টার সময় পালাই চলে আসি। দর্শক দেখেন, মানুষ আসলে মানে ওই রাগ করে জেদ করে বা পালায় যেভাবেই হোক, মানুষ যখন একটা গন্তব্যে পৌঁছায় বা নিয়তে যায়, কিন্তু সে কিন্তু ততক্ষণ পর্যন্ত জানে না যে সে ওই জায়গায় যায় কি করবে। লাইফ ইজ এ বিগ মিস্ট্রি, জীবন রহস্যে ঘেরা। তো জীবনের এই রহস্য হয়তো বা একটা রকিব হাসানকে সৃষ্টি করছে, জন্ম দিচ্ছে। এইভাবে করে তার মতো হয়তো অনেক এন্টারপ্রেনার উদ্যোক্তা তৈরি হবে দেশ এবং দেশের বাইরে, সেটা আমাদের চাওয়া। তো রকিব ভাই, ওই যে ফ্যামিলির কথা যেটা বলছিলাম একটু আগে, যে ফ্যামিলির লোকজন বা বন্ধু বান্ধব বা কিছু নামের কথা, যে নামগুলো আপনি আসলে মানে এটার নাম আজীবন আপনার মধ্যে থাকবে, যে নামের অবদান কৃতিত্ব আপনার মা থেকে শুরু করে। তো এই নামগুলো যদি আপনি হিসাব করে কয়েকজনের নাম মেনশন করেন দর্শকদের উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের হ্যাঁ, হ্যাঁ। মেন ভরসা আর কি। এরপরে যদি আসে আমার বাবা মা, হুম। আমার জন্য অনেক দোয়া করছেন। হুম হুম। তার পরবর্তী যখন অবদান আসে তাহলে আমার বড় ভাই, বড় ভাই। হ্যাঁ তার অনেক অবদান, কারণ সেই আমাকে হোয়াটএভার অনেক কিছু শেষ না হইলো হ্যাঁ হ্যাঁ তার অবদানটা অনেক বড়, হুম। যেটা আমি শেষ করতে পারবো না। হুম। এবং তারপরে হুম। মানে আমার মায়ের পরে যদি কোনো স্থান থাকে তাহলে আমার ভাগ্নি। ভাগ্নি। হ্যাঁ, ওই যে লাইজু আন্টি। আচ্ছা আচ্ছা, লাইজিয়ান। 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 মানে আমি অন্য কারোর সাথে তুলনা করবো হ্যাঁ, না, হ্যাঁ। তার কথা যে আমার মায়ের পরে যদি কোনো স্থান থাকে তাহলে তার আছে, তার আছে, তার অবদান আছে। তার আছে। আজকে তার জন্য আমি এখানে। আরো অনেকে আছে, হ্যাঁ। আমার যেমন বন্ধু থাইল্যান্ডের বন্ধু ও আছে, হ্যাঁ, হ্যাঁ। ও যদি না আনতে এখানে তাহলে তো আপনি নাম মেনশন করেন প্লিজ, কারণ নাম আমার- mention আমার করে আমি boss ও বলছি। আছে। হ্যাঁ, আমার বস ডেলিভারি বস, হ্যাঁ। ওর অবদান আছে। জি। এবং আমার ব্যক্তিগত লাইফে একজন পার্সন, নাম বলতে চাচ্ছি হ্যাঁ না। হ্যাঁ, আচ্ছা যাই হোক। তো ওই সবকিছু মিলে বন্ধু বান্ধব সবকিছু মিলে সবাই আছে। হ্যাঁ হ্যাঁ এবং আমি যদি ফ্যামিলি বন্ধু বান্ধব বা এই ক্ষেত্রে যদি কষ্ট না পেতাম হ্যাঁ। জীবনে, হ্যাঁ, হ্যাঁ। আজকে আমি এখানে আসতাম না। যে পৃথিবীতে সবার উপরে বাবা মা,
বাবা মা, রাইট। এদেরকে তুমি দূরে রাখবা, তুমি সারা জীবন মানে কোট থাকবে। হ্যাঁ, কোর্স রাখতে পারবে। হ্যাঁ, আর বাবা মাদের যদি তুমি সবকিছু করো জি। তাহলে তুমি অনেক উপরে উঠে যাবে। হ্যাঁ তো আমি সবচেয়ে বলি আমার স্পেশালি আমার মার দোয়া, হ্যাঁ হ্যাঁ এবং আমার মা আসলে অনেক সহজ সরল ছিল জি তো, জি উনি এত প্যাচগোজ বুঝতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে বলি যে বাবা মার উপরে আর কিছুই নাই। আর রকিব ভাই, আরেকটা জিনিস আমরা জানতে চাই যে আপনার শেষটা কোথায়? আপনি কতদূর নিজেকে আর দেখতে চান, নিয়ে যেতে চান? আচ্ছা, এই ব্যাপারটা হলে বলি কি ভাইয়া, হ্যাঁ আমার চাহিদাটা অনেক কম, আমি হ্যাপি থাকাটা বড় কথা। আপনি দেখবেন হাজার হাজার টাকা আছে হ্যাঁ, কিন্তু ওর ভিতরে হ্যাপি নেই, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার ভাই 1000 টাকা নাই বাট আমি হ্যাপি, আপনি হ্যাপি? আমি হ্যাপি। তো আমার আসলে লিমিট ওইটুকুই যতটুকু আমার থাকা খাওয়ার প্রয়োজন। প্রয়োজন। আমার আর বড় হওয়ার কোনো কিছু নাই। আচ্ছা। আমার জীবনে শখ ছিল, যে যত শখ ছিল আল্লাহ সব শখই আমাকে পূরণ করাইছে, সেটা কম হোক যে হোক যাই হোক, বাট আমি হয়েছে। আমার কাছ থেকে আমার হয়েছে। হয়ে গেছে, হ্যাঁ। হয়ে গেছে। আমার পৃথিবী ঘোরার ইচ্ছে ছিল, আমি আল্লাহ অনেকগুলো দেশ আমাকে ঘুরাইছে। হ্যাঁ 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 আমার মানে আমার শখের বলতে আমার আর কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, কিছু হ্যাঁ, কিছু নাই। এখন যেভাবে চলতেছে হ্যাঁ। আল্লাহ কতদিন চালায় জানি না। হ্যাঁ, হ্যাঁ। আজকে ভালো আছি, কালকে খারাপ থাকতেও পারি। থাকতে আমি পারি। সবসময় প্রস্তুত থাকি যে আজকে ভালো কালকে খারাপ, এটা এবং জীবনের এটা আমার অনেক বড় ফ্যামিলিতে আমি ব্যাপার। দেখে রাখছি। হুম। তো বলতে ভালোর শেষ নেই, হ্যাঁ, ভালো শেষ নাই, কিন্তু আপনার স্টপ হইতে হবে, আপনার এক জায়গায় লিমিট করে দিতে হবে। লিমিট করে দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনি সুখে থাকবেন। আর রিটায়ারমেন্টের প্ল্যান, বা আপনি কিভাবে রিটায়ারমেন্টে যাইতে চান? আসলে আমার চিন্তা ভাবনা ছিল 2025 আমি রিটায়ারমেন্ট করবো। এই 25-এ? হ্যাঁ, এটা রিটায়ারমেন্ট ছিল যখন আমি 2013-18-তেই করি, হ্যাঁ হ্যাঁ আর 17-18-তে বিজনেস শুরু করি। হ্যাঁ, হ্যাঁ। মানে ওই ইনকাম অনুযায়ী আমি মনে করছি যে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এরপর তো কোভিড আসলো। হুম। তো এখন অলমোস্ট আমি রিটায়ারমেন্ট বলবো। কারণ আমি এখন সপ্তাহে 1-2 দিন কাজ করি, হ্যাঁ, হ্যাঁ। 5 দিন কাজ করি, অতটা হ্যাঁ। সেন্সিটিভ না হ্যাঁ হ্যাঁ কাজের প্রতি, জি। যেহেতু আমার এগেস্টে আমার ভাগনার দেখতে হ্যাঁ সবকিছু। হ্যাঁ হ্যাঁ। তো এখন আমি প্ল্যান করতেছি ঘুরে বেড়ানোর জন্য। রকিব ভাই, আসলে এখানে আপনার কাছে আসার পরে, বা আপনি আজকের দিন পর্যন্ত যে আছেন, আপনি অনেস্টলি একটা অ্যান্সার দিবেন যে আপনি এই জায়গাটা নিজেকে কতটা অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে আপনি সেফ ফিল করেন। মানে আমি একটু জানতে চাচ্ছি যে মানে প্রত্যেকটা দেশের তো খারাপ দিক থেকে ভালো দিক থেকে, দর্শক ভালোটা তো যেন, খারাপ দিকটা থাইল্যান্ডের একটু জানুক, বা সেটা যদি আপনি শেয়ার করেন আর কি। যে খারাপ দিকটা বলতেছে ওদের ভিসা সিস্টেমটা। আচ্ছা। যেমন আমরা বিজনেস করতেছি, হুম। যদি আজকে আমাকে ভিসা না দেয় তাহলে হ্যাঁ। সবকিছু আমার রেখে চলে যেতে হবে। হ্যাঁ। তো এটা যে কোনো সময় হতে পারে। হুম, হুম। তো এইটাই আর কি, এটা আপনি একজনই বলতে পারবেন না। এটা বলতে পারবো না। হ্যাঁ, এরকম একদিন থাই হয়েছে। পাসপোর্ট পাওয়া, বা আপনাদের টার্গেট আছে কি যে থাই পাসপোর্ট আপনারা থাই দিবেন? পাসপোর্ট আসলে দীর্ঘ প্রসেস, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। তো বাংলাদেশ গভর্নমেন্টের আসলে রকিব ভাই, আমার কাছে যে মনে হয় যে কি কোন কোন জায়গায় আসলে হাত দেওয়া উচিত, যে এই থাইল্যান্ডকে ঘিরেই বলেন, অন্য দেশগুলো আপনার যেহেতু কথা বলতেছেন। আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের সাথে হ্যাঁ। যেটা মেনলি বলি, হ্যাঁ, শ্রম বাজারটা। শ্রম বাজার। হ্যাঁ, এখানে আসলে অনেক স্টাফ ক্রাইসিস, হ্যাঁ 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 যেটা আমরা বিজনেসে আমরা হ্যাঁ, 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 আমরা সমস্যা ফিল করি। হ্যাঁ হ্যাঁ তো এখানে যদি গভর্নমেন্টের সাথে ভালো একটা রিলেশন থাকতো, যে লেবার আনা নেওয়ার ব্যাপারটা, জি। তো সেই ক্ষেত্রে অনেক বাংলাদেশ উপকৃত হইতো হুম, এবং থাই গভর্নমেন্ট উপকৃত হইতো। এটা Manpower, আসলে হ্যাঁ, এটা আসলে manpower গভর্নমেন্টের আর বিজনেসের হ্যাঁ বিজনেস এমইও যে চুক্তিটা আছে, হ্যাঁ হ্যাঁ এইটা যদি করতে পারতো তাহলে অনেক কিছু হতো। জি। কারণ এখানে অনেক কিছু আছে যেগুলো বাংলাদেশের দাম অনেক চিপ, হ্যাঁ হ্যাঁ। এখানে অনেক এক্সপেন্সিভ, আবার এখানে অনেকগুলো আছে যে অনেক চিপ, বাংলাদেশে এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ। হ্যাঁ, সো বিজনেস এবং হুম। এই ইসের ব্যাপারটা, লেবার ব্যাপারটা যদি দেখতো বাংলাদেশ গভর্নমেন্ট, তাহলে অনেক কিছু আগাইতে পারতো। হ্যাঁ, লাস্ট গভর্নমেন্ট যখন ছিল তখন ট্রাই করছিল, হুম হুম কিন্তু এখন এটা কোন পর্যায়ে আছে বা কি হয়েছে হুম এক্স্যাক্টলি আমার এরকম আইডিয়া নাই। হুম। বাট আমার মনে হয় গভর্নমেন্ট চেষ্টা করলে হবে, গভর্নমেন্ট চেষ্টা করলে হবে, চেষ্টা করলে হবে, গভর্নমেন্টের এই জিনিসটা এফোর্ট দিতে হবে আর কি, এফোর্ট দিতে হবে। এফোর্ট দিতে হবে। এবার এটা এটা কি আসলে মনে করেন যে মালয়েশিয়া বা সৌদি বা দুবাই যেরকম ভূমিকা রাখতেছে রেমিটেন্স, এটা থাইল্যান্ডেও পসিবল যদি হ্যাঁ, আমরা অবশ্যই, শ্রমবাজারটা অবশ্যই possible। অনেক অনেক স্কিল ওয়ার্কার আনতে হ্যাঁ, পারি। অনেক চাহিদা আছে। যেমন কোন কোন সেক্টরে চাহিদা আছে রকিব ভাই আপনি? সব আমাদের তো অনেক অনেক ছেলে এখন ব্যাংকে কাজ করে আইটি সেক্টরে। আচ্ছা। হ্যাঁ, এই যে টেলিকমিউনিকেশন, হ্যাঁ। তারপরে হ্যাঁ। আইটি সেক্টরের অনেক অনেক বাংলাদেশি কাজ করে, সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। জি। হ্যাঁ, তো আমি মনে করি সব সেক্টরই, হ্যাঁ হ্যাঁ লেবার বলতে এ টু জেড, হ্যাঁ হ্যাঁ এ টু জেড, নট অনলি ফর দ্য অফিস প্রফেশনাল। আচ্ছা। আপনি লেবার বলতে আপনি কনস্ট্রাকশন সেক্টরেও কাজ করতে পারবেন, হ্যাঁ হ্যাঁ আপনি কার্পেন্টার, হ্যাঁ। যেমন আপনি কার্পেন্টার বলতে কাঠ মিস্ত্রি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলোরও হ্যাঁ, এগুলোরও কাজ আছে। তো বাংলাদেশ গভর্নমেন্টকে টেককে মানে কোন দিকটা আপনি স্পেশালি কি 2-3টা দিক বলতে পারেন, মানে মেনশন করে যে এই দিকটা গভর্নমেন্ট ফোকাস করুক বা গভর্নমেন্ট দেখুক? থাই গভর্নমেন্টের সাথে বাংলাদেশের
সুসম্পর্কটা করা দরকার প্রথম কথা। সুসম্পর্ক। হ্যাঁ, ভালো সম্পর্কটা। আর এখানে যেটা হলো যে বিজনেসটাই হলো আমি যেটা মেইনলি দেখতেছি, এবং লেবার সেক্টরটাই, লেবার সেক্টরের বিজনেস। লেবার সেক্টরটাই এটা করলে আমরা অনেক আগে যাবো। এখনো আমাদের এখানে একটা হিউজ একটা মার্কেট, যদি গভর্নমেন্ট ধরতে পারে হিউজ একটা মার্কেট আছে, লেবার মার্কেট এখনো আছে, এখনো আছে। লাস্ট যে গভর্নমেন্ট ছিল, হ্যাঁ, তখন হলো কি অফিসিয়ালি অনারেবল ভিসার একটা ব্যাপারটা শেষ করে ফেলছে। আচ্ছা আচ্ছা, যেমন অফিসিয়ালি যারা পাসপোর্ট আছে এরা থাইল্যান্ডে অনারেবল ভিসা। তো তারপরে আমাদের পাসপোর্ট, হ্যাঁ, সরকারি সরকারি পাসপোর্ট, অর্ডিনারি পাসপোর্টটা এটাও কথাবার্তা বলতেছিল, কিন্তু সরকার একটা ইয়ে হলো, মানে আপনার শেষ হলো, একটা সরকার চলে গেল, পতন হয়ে গেল। তো তারপরে থেকে এই সিচুয়েশনটা কোথায় জানি না, বাট এটা হইলো আমাদের এখানে অনেক ডিমান্ড আছে। যেমন হ্যাঁ, আমরা আসলে মানে খুব ইজিলি ভাবে থাইল্যান্ড এক্সেস করতে পারবো। এখন আমাদের জন্য এম্বাসি ফেস করো, ভিসা নাও ডিফিকাল্ট, 40 দিন। আমাদের পাশে ইন্ডিয়া কিন্তু অনারেবল ভিসা পাচ্ছে, নেপাল অনারেবল ভিসা পাচ্ছে, মায়ানমার অনারেবল ভিসা পাচ্ছে, মানে এটা ডিরেক্ট যেটা পোর্ট এন্ট্রি যেটা, হ্যাঁ পোর্ট এন্ট্রি হচ্ছে। আর ফিলিপিনো অনারেবল ভিসা, আপনার হলো ইন্ডিয়া পাচ্ছে, তারপরে শ্রীলঙ্কা, হ্যাঁ, ভুটান, সবাই অনারেবল। শুধু বাংলাদেশি পাচ্ছে না অনারেবল ভিসা। হ্যাঁ, তো এই ব্যাপারটা আসলে গভর্নমেন্ট রিলেশনশিপ থাই ফরেন মিনিস্টারের সাথে যদি ভালো হয় তাহলে এটা সম্ভব, এটা সম্ভব। তো রকিব ভাই, এই জায়গাটার সাথে আসার পরে আপনার কি কোনো স্মৃতি আছে কিনা? আপনি বলতেছিলেন যে আপনার ভালো লাগা খারাপ লাগার একটা সময়। আমি আমার খারাপ সময়গুলো এখানে অনেক কাটিয়েছি। আচ্ছা, একা বসে থাকতাম, হ্যাঁ, চিন্তা করতে হবে, বাট আমার একটা কনফিডেন্স ছিল যেটা আসলে কি, আমি যখন বিবিএতে প্রথম ভর্তি হই, আমাদের ডিপার্টমেন্ট হেড শাহরের আলম ওনার নাম, স্যার একটা রিভিউ ছিল, পৃথিবীর যে দেশে যায় উনি কাজ করে খেতে পারে। আচ্ছা আচ্ছা, ওনার ওইখান থেকে আমার ভিতরে একটা কনফিডেন্স ছিল, পৃথিবীর যে দেশে যাই সে দেশে অ্যাটলিস্ট কাজ করে খাইতে পারবে। কিন্তু আল্লাহ আমার এখনো এক্স্যাক্টলি সুযোগটা দিচ্ছে না। কিন্তু আমার কনফিডেন্স ছিল, আচ্ছা, আমি কখনো ভেঙে যাই নাই, বা নিজের মনে করি যে না এইখানে মানে সব শেষ হয়ে গেল, আর কিছু হওয়ার কিছু। আপনি মোট কতগুলো দেশে গেছেন? 52টা দেশে। 52টা দেশে কি আপনি ভ্রমণের জন্য গেছেন না কাজের জন্য গেছেন? সেটা আমি ভ্রমণের জন্যই মেইনলি যাওয়া। তো এখানে নলেজ চুরি করছেন। আইডিয়া তৈরি করছি। আমার কিছু আইডিয়া মনে আছে, যেমন আমি বিজনেসে ইন্টারেস্ট না, জার্মানিতে আমি একটা কাবাবের দোকান দেখছিলাম, বিজনেস আইডিয়াটা আমি যখন ইতালিতে গেছি তখন ওদের হোটেলের একটা ইডি খাইতে আমার কাছে না, ওরা ভুল করতেছে, হোটেলে আমার কিন্তু আমি অনেক ভালো করতাম। এইসব অনেক কিছুই অনেক শিখছি, দেখছি, মানুষ দেখছি, অনেক কিছুই গ্যাদারিং করছেন। আনন্দ এবং গল্প, মানে সুখ দুঃখ সবকিছু মিলাই হয়। কিন্তু আমার জীবনে সবসময় আমার যে একটা স্মৃতি সবচেয়ে মনে করে সেটা হলো আমার আম্মার ব্যাপারটা। আমার কখন মনে আছে, আমি ক্লাস 2-তে পড়ি, আম্মা আমাকে বাজারে পাঠাইছে। আমাদের গ্রামের বাড়ি থেকে বাজারটা অলমোস্ট 1 থেকে 2 কিলোমিটার দূর হবে, পায়ে হাঁটার পথ, গ্রাম অঞ্চল তো পায়ে হাঁটার পথ। তো আমি যখন বাজারে গেছি এর পরপরই বৃষ্টি হয়, এবং প্রচন্ড ঝড়ের বৃষ্টিতে, এবং আমি করি কি, আমি বাজারে ওয়েট না করে আমি আমার বাড়ির দিকে হাঁটা শুরু করি। কিন্তু রাস্তা অবস্থা এতই ভয়ঙ্কর ছিল যে মানুষটা দেখতে পারতেছে না, এত বৃষ্টি ছিল। তো আমার আম্মা করছে কি, সে বাসা থেকে বেরোয় আমার আগে কিনছে। আমার আম্মা জানে যে আমি ওয়েট করব না, আমি বাসার দিকে যাব। তো আমার আম্মা আমাকে আগায় নিতে আসছে, এবং আমরা দুইজনে মাঝখানে দেখা হয়েছে, এবং আমার আম্মা অনেক কান্নাকাটি করছে। আমার কাছে ওই স্মৃতি এখনো মনে পড়ে, সবসময় জন্য মনে পড়ে। এবং ওই বৃষ্টির কথা আমি এখনো ভুলি নাই। খুব প্রচন্ড ভয়ঙ্কর বৃষ্টি ছিল দুপুর বেলায়, বাট অনেক ভয়ঙ্কর বৃষ্টি ছিল। আমার আম্মা আমার রাস্তার মাঝখানে জয় ধরে কান্নাকাটি করে, মানে আমি বলতেছিল তুই কেন ওয়েট করিস না বাজারে, আমি জানি তুই ওয়েট করবি না, এই জন্য আমি বৃষ্টির ভিতর, আমার আম্মা ভিজা ওই রাস্তায় চলে আসছে আর কি। তো ওই জিনিসটা আমার সবসময় স্মৃতিতে মনে পড়ে। আপনার মা বাবা তো পৃথিবীতে এখন নাই, আপনার মাও তো নাই। না, আমার মা এবং বাবা দুজনই নাই, এবং এই সমুদ্রের শূন্যতা, এখানে সমুদ্র শূন্যতাই দেখা যাচ্ছে। তা আপনার মায়ের উদ্দেশ্যে একটা কথা বলে বা স্পেস একটা, মানে তাকে কি বলতে চান, সে থাকলে এখন কি কথা বলতেন, সেটা শেষ করে আপনি আজকের পর্ব শেষ করেন সম্মানিত অতিথি। আম্মা যদি বেঁচে থাকতো আম্মাকে এই শট দেখাই পাই আমি। আর আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি বলেন কিছু, যে বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে বলেন, দেশ এবং প্রবাসী যারা এটা দেখবে। আমি আমার দেশের ভাই ব্রাদার সবাই যারা আছে সবাইকে বলি যে আমরা যার যার কর্তব্যটা পালন করি, আমরা অটোমেটিক মানে ভালো হয়ে যাব। আমাদের দেশ অনেক উন্নত হয়ে যাবে যদি আমরা নিজেরা ভালো হয়ে যাই। হ্যাঁ, তো সবাইকে দোয়া করি
এবং সবাই আমার জন্য দোয়া করুন যাতে আমি আরো থাকি এবং সবাইকে নিয়ে ভালো থাকতে পারি।